প্রকৃত অর্থে সেই দিন সারাদিনের কাজকর্মের ক্লান্তি শেষে আমি আমার একটা বন্ধুর বাড়িতে অত্যন্ত সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছিলাম। এমন সময় আমাকে আমার অফিস থেকে খবর জানালো যে ডেইলি স্টার অফিসে এবং প্রথম আলো অফিসে ভাঙচুর হচ্ছে, আগুন দিয়েছে। তা আমি জানতে চাইলাম আগুন দিয়েছে মানে কি। তো ওইখানে কি ডেইলি স্টারের কর্মীরা মানে মিডিয়া কর্মীরা অফিসে আছে না নাই? বললেন না, ওইখানে প্রায় 25 জন থেকে 28 জনের মতো কর্মী আছে। মানে এটা শুনে আমার গা শিউরে উঠল প্রথমে। তো জানতে চাইলাম যে ওখানে কী হচ্ছে। তাহলে ওইখানে তখন পুরো বর্ণনাটা শুনলাম। ওখানে একদল উশৃঙ্খল লোক রাজনীতির নামে প্রথম আলো অফিস তছনছ করেছে, তার একটা অফিস। তারপরে ওইখানে গিয়ে স্টারে গিয়ে আগুন দিয়েছে। তো তখন আমার কি কর্তব্য স্থির করতে আমার কয়েক মিনিট লাগলো এবং আমি শুনলাম যে ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে না, নিভাতে দিচ্ছে না আগুন, এবং একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে। তো আমি ওই দুই পত্রিকার সম্পাদককে ফোন করেছি। ওনাদের অবস্থা খুব খারাপ। একজন অসুস্থ ছিলেন, আর একজন চারিদিকে চেষ্টা করছেন, সরকারের বিভিন্ন এলাকায় আলাপ করছেন কি করে এটা ওই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। তছনছ করে ফেলেছে সব। আমি তখন আমি গত 1.5 বছরও এতগুলো মন্ত্রীকে কোনোদিন ফোন করি নাই। কয়েক মিনিটে আমি যতগুলো মন্ত্রীকে আমি ফোন করেছি। তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এইটার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রত্যেককেই আমি দেখেছি যেটা বিহব্বল দেখেছি। বিহব্বলতা কোনো নেতৃত্বের লক্ষণ নয়। তারা হয়তো এই অবস্থাটা চাননি, বোঝাতে চেয়েছেন আমাকে। আমি তখন অধ্যাপক ইউনূসের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি। প্রথমে পাইনি, পরে টেক্সট করেছি, পরে আমাদের যোগাযোগ হয়েছে। তার মধ্যে আমাকে একজন মন্ত্রী পরামর্শ দিলেন পিএসওর সঙ্গে কথা বলতে। আমি সেটাও বলেছি, ওনাকে পেয়েছি। সবাই আশ্বাস দিয়েছেন, কিন্তু ইতিমধ্যে তো আগুন 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করে লেগে গেছে। এবং আমার কাছে এটা খুব পরিষ্কার ছিল, যারা এটা লাগিয়েছেন তখনও তো আমি পরিষ্কার নই এটা কারা, কারণ এরা সব কিছু বলতে পারছেন না। পরিষ্কার নই এরা কারা, কিন্তু এটা খুব পরিষ্কার যে এটা তারা শুধু এই পত্রিকার অফিস দুটোকে ধ্বংস করতে চাইছে না, তাদেরকে ভিতরে রেখে আগুন চালিয়ে দেওয়া এবং দমকল বাহিনী না আসতে দেওয়ার অর্থ হইল তাদেরকে পুড়িয়ে মারতে চায়। এর অর্থ তাই দাঁড়ায়। তখন আপনি জানেন যে ইংরেজিতে যাকে বলে কল অফ ডিউটি, কর্তব্যের একটা আহ্বান আছে, ডাক। আমার কাছে মনে হলো যে ওখানে গিয়ে এই উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করবার একটা চেষ্টা করতে হবে। যাদের সাথে কথা বলা দরকার, এটা এখানে আমার ওইখানে বসে না থেকে পরিষ্কার ওইখানেই যাওয়া দরকার। তো সে কারণে গেলাম। তো আমি যখন ঢুকছি তখন রাস্তার মধ্যে অনেক লোকজন, কিন্তু আমি যেটা দেখলাম, আপনার টুপি পাঞ্জাবি পরার লোক সংখ্যা যত, তার চাইতে বেশি অটুপি পরার লোকজনের সংখ্যা বেশি। কিন্তু সেটা অ্যাসেস করবার জন্য আমি তার সেখানে সেই দিন রিপোর্টার হিসেবে যাইনি। আমার হয়তো ভেতরে ঢোকা দরকার, কী হচ্ছে, যারা কাজ করছেন একটু কোঅর্ডিনেট করা দরকার বলে আমার মনে হয়েছে। তো আমি ঢুকবার সময় তা আমাকে প্রথম কথা হচ্ছে যে একটা পর্যায় পর্যন্ত ধরুন আমি 90% রাস্তা পার হয়ে এই পার থেকে ওপারে যাওয়ার সময় 10% থাকবার সময় দেখলাম আমাকে গালাগাল দিচ্ছে আওয়ামী লীগ বলে আর হচ্ছে সুশীল বলে। এখানে আপনাকে একটা, এখন তো সেই বিপদটা থেকে আমরা বেরিয়েছি, ফলে আমরা একটা মজার কথা আলাপ করতে পারি। সিভিল সোসাইটির বলে যে ধারণাটা, এটা আসলে জার্মান ফিলোসফাররা, ফরাসি ফিলোসফাররা, ইউরোপীয় ফিলোসফাররা এটা শুরু করেছেন, কান্ট, হেগেল, রুশো এরা।
সিভিল সোসাইটি বলে যে রাজনৈতিক সমাজের কথা বলা হয়, এইখানে এই এলাকায় বাংলাদেশে তার একটা অনুবাদ হয়েছে সুশীল সমাজ। তো সুশীল শব্দটার মধ্যেই এক ধরনের এলিটিজম আছে। এই শব্দটা যখন এখন থেকে বহু বছর আগে ব্যবহৃত হওয়া শুরু করে, তখন থেকে এই শব্দটাই আমার অপছন্দের। কারণ এটার মধ্যে একটা এলিটিজম আছে। এই সুশীলদের সারা জীবন ধরে আমি ক্রিটিক করেছি। তো আমি সেদিন দেখলাম যে আমাকে সুশীল বলে বকা দিচ্ছে। এবং আওয়ামী লীগের ব্যাপারে উচ্চ কণ্ঠ আচ্ছা, তার মধ্যে দিয়ে একটা জিনিস বুঝলাম যে এরা যারাই হোক, মূল রাজনীতির মূল স্রোত এইখানকার সাংবাদিকতা এবং বুদ্ধিজীবিতার মূল স্রোতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তা না হলে এটা তারা করতে পারতো না। তো যাই হোক, সেগুলো দেখবার আমার তখন সময় ছিল না। আমাকে এদিকে ওদিক টানাটানি করলো। হ্যাঁ, আমার লম্বা চুল বলে। এটা কি আপনাকে চিনে তারা করছে বলে মনে হয়েছে নাকি? আমি এখনো বলতে চাই তারা আমাকে চিনে নাই, কিন্তু আমার বন্ধুরা বলছে যে তোমাকে চিনেই করেছে। হয়তো আমার আত্মমর্যাদা বোধ থেকে আমার বলতে ইচ্ছে করে যে আমাকে চিনে নাই। কারণ আমি তো 13 বছর বয়স থেকে সমস্ত সরকারের সঙ্গে আমার গণ্ডগোল। মানে 13 বছর বয়সে তো আর আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে গণ্ডগোল লাগবার আমার হয় না, স্থানীয় সরকারের সঙ্গে লেগেছে। কারণ হচ্ছে এটা এখন কেন, এটা পাওয়ার একটা নেসেসারি ইভিল বলে এটাকে। আপনার ক্ষমতা দরকারও, আবার ক্ষমতাকে জনস্বার্থের তরফে পাহারা দেওয়া এবং জবাবদিহিতামূলক একটা ব্যবস্থার মধ্যে রাখার যে রাজনৈতিক চেতনা, সেটা আমার তৈরি হয়েছে কৈশোর বয়সে। সেটা আমার বাবার রাজনৈতিক চিন্তা চেতনার কারণেই, আমার দাদার রাজনৈতিক ভাবনার ঐতিহ্যের কারণে এগুলো হয়েছে। যাই হোক, তারপরে আস্তে আস্তে লেখাপড়া করবার চেষ্টা করেছি, যা বুঝেছি। তো ফলে গোটা সময় ধরে আমি তো প্রত্যেকটা সরকারের সঙ্গে আমার গণ্ডগোল লাগে। ব্যক্তি হিসেবে আমি যে সমস্ত সময় যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে ছিলাম তাদের সঙ্গে, তো সেটা এখানে খুব নিজের সম্পর্কে কথা বলবার কিছু নেই। কিন্তু পরে মনে মনে দুটো অভিমান কিন্তু হয়েছে যে আমাকে তো অন্য কিছু বলেও গালি দিতে পারত। যেমন দক্ষিণপন্থী লোকেরা আমাকে বামপন্থী বলে গালি দেয়। বামপন্থা হলো পৃথিবীর সর্বত্র একটা প্রগতিশীলতার লক্ষণ হিসেবে পুরো ঊনবিংশ এবং বিংশ শতাব্দী ধরে এটা তৈরি হয়েছে। আমরা এখন এই বামপন্থাকে লক্ষ্য করছি যে ডানপন্থীর একটা গালি হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। এটা অত্যন্ত সুচারু রাজনৈতিক প্রবণতা এবং প্রপঞ্চ, সুতরাং সেটা তারা করতেই পারে। এনিওয়ে, সেটা বড় কথা নয়। কিন্তু আমি যেই সময় থেকে এই ঘটনার সঙ্গে ইনভলভড হয়েছি, তারপরের থেকে এই ছেলে মেয়েদের মুক্তি লাভ পর্যন্ত যে আমি যা যা দেখেছি, তাতে আমার একটা প্রথম দিকে যে যাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলাম, অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হচ্ছিল। কিন্তু 2.5 ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মতভাবে পুরো ঘটনাটা তারপরও সঙ্গে আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে। এখানে প্রথম আলো এবং ডেইলি স্টার দু জায়গার সাংবাদিকরাই অভিযোগ করছেন যে তারা বেশ আগে থেকে এই আশঙ্কা করছিলেন, অন্তত ঘটনার ঘণ্টাখানেক আগে তারা সরকারকে সব আশঙ্কার কথা জানিয়েছেন। সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন বাহিনী একজন আরেকজনের উপর দায়িত্ব চাপানোর চেষ্টা করেছেন, অমুকে আসলে আমরা আসবো, এই ধরনের একটা ব্যাপার তারা বিভিন্ন সময় বলছেন। একদম সত্য। আমারও এখানকার অভিজ্ঞতা হচ্ছে যে তারা যে পরিমাণ তৎপর হতে পারতেন, যখন থেকে হতে পারতেন, যেভাবে হতে পারতেন, সেটা হয় নাই। তার মানে হচ্ছে এই ঘটনাটা তারা ঘটতে দিতে চেয়েছেন অথবা গা করেন নাই। কেন হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো ঘটনাটা, আচ্ছা আমরা একটু পিছনে যাই। হাদির হত্যাকাণ্ড। হাদির বাংলাদেশে 15 বছর ধরে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, তার জনস্বার্থ বিরোধী রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভিন্ন মত দমন করবার জন্যে, ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদেরকে দমন করবার জন্য যে রাজনীতিটা করে যাচ্ছিল 15 বছর ধরে, এই সংগ্রাম থেকে থেকে কখনো ছোট, কখনো মাঝারি, কখনো বড় আকারে
এই আন্দোলনের শেষ পর্যায়ে যখন শিক্ষার্থী গণ অভ্যুত্থানের ব্যবস্থা হয়, সেইখানে এই হাদি ঢাকা শহরের বিশেষত যাত্রাবাড়ি অঞ্চলে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। হাদির কিছু কিছু বক্তৃতা আমি শুনেছি, কিছু কিছু ইউটিউবের মাধ্যমে দেখেছি। ওনার রাজনীতির সঙ্গে আমার একমত হবার কোনো কারণ নাই, কারণ ওনার রাজনীতি প্রধানত দক্ষিণপন্থী। তো এখানে একটা মুসলিম রাষ্ট্র কিংবা আমি যদি বুঝে থাকি ঠিক মতন একটা ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তার অঙ্গীকার ছিল। কিন্তু তার সঙ্গে অপরাপর ধর্মান্ধ অথবা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলির মধ্যে পার্থক্য ছিল এই যে এর আলাপ আচরণে কথায় বার্তায় তাকে আমার কখনো মুনাফেক মনে হয় নাই। উনি মনে করেছেন এই দেশের জন্য তার যে চিন্তা এটা মঙ্গলের, তার দেশপ্রেমকে আমি এক মুহূর্তের জন্য প্রশ্ন করব না। পৃথিবীর যে কোনো চিন্তাশীল মানুষ, দুটো মানুষের মধ্যে একমত হওয়া সম্ভব নয়, কিন্তু দুটো, চারটা, 10টা মানুষ একই উদ্দেশ্যে ভিন্ন পন্থা অবলম্বন করে অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করতে পারে। বলে হাদি যে এই দেশটাকে ভালোবাসতেন এবং এই দেশের মঙ্গলের জন্য উনি জীবন পর্যন্ত যে বিসর্জন দিতে পারেন, উনি মৃত্যুর আগেই এটা বলেছেন। তার আচার আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে আমি কোনো দ্বিচারিতার লক্ষণ দেখি নাই। এই লোকটাকে আমি সেই কারণে রেসপেক্ট করি, ভবিষ্যতেও করব। প্রশ্ন হচ্ছে তার বিশ্বাস কী ছিল এবং তার মৃত্যুকে কেন্দ্র করে যারা এই তাণ্ডব সারা দেশে তৈরি করছে তারা কারা এবং তারা কি চায়। আপনি লক্ষ্য করুন, এই প্রথম আলো ডেইলি স্টার আগেও আক্রান্ত হয়েছে। প্রথমবার আক্রমণের পরে হাদি প্রকাশ্যে বক্তৃতা করেছেন, যেগুলো এখন আপনি ইউটিউবে খুঁজে পাবেন, যে প্রথম আলো ডেইলি স্টার তার রাজনীতি করে, তোমাদের পছন্দ না হলে আরও 10টা প্রথম আলো তোমরা তোমাদের মতো করে তৈরি করো, ওইখানে সহিংসতা করছো কেন? এইটা হচ্ছে হাদির মেসেজ। কিন্তু হাদির রক্তের উপর দাঁড়িয়ে তারা কিন্তু ঠিক হাদি যা চেয়েছেন তার উল্টো কাজটা করেছে। এগেইন এই রক্তের উপর দাঁড়িয়ে আরেকটা গোষ্ঠী এখন কি করছে, উনি নিজেও মনে করেছিলেন বাংলাদেশে এই মুহূর্তে যেই রকম রাজনৈতিক শাসন ব্যবস্থা জারি আছে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে মন্ত্রিসভা কাজ করছে সেইটা যে যথেষ্ট নয়, তার জন্য একটা নির্বাচনিক একটা উৎক্রমণ প্রয়োজন, ট্রানজিশনটা দরকার, নির্বাচনটা অত্যন্ত জরুরি মনে করেছেন বলেই তিনি নিজেও নির্বাচনের প্রার্থী হয়েছেন। অথচ তার রক্তের উপর দাঁড়িয়ে জামাত ইসলামী এবং তার সহযোগী বুদ্ধিবৃত্তিক সমাজ হাদির নামে, হাদির এই চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে এক পত্র পত্রিকা অফিসগুলিতে সহিংসতা করছেন। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত যত প্রগতিশীল চিন্তা চেতনা আছে, গণতন্ত্র পরায়ণ চিন্তা চেতনা আছে, এগুলোর যে বিকাশের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করেছে তাদের উপর আক্রমণ করছে এবং সবচেয়ে বড় কথা বলছে নির্বাচন তাদের প্রয়োজন নাই। জামাত ইসলাম এবং তাদের বন্ধুদের কেন নির্বাচন প্রয়োজন নাই এটা আমরা জানি। একই সঙ্গে জানি অধ্যাপক ইউনূসের সরকারের মধ্যে এখনো পর্যন্ত জোর করে ক্ষমতাকে, নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করে এই রাষ্ট্র ক্ষমতা উপভোগ করবার যে আনন্দ, এইটা পাবার জন্যে এই জামাত ইসলামী সহ যারা মনে করেন না যতই তারা উপর দিয়ে বলুক তারা ক্ষমতায় চলে যাবে, তারা ঠিকই অ্যাসেসমেন্ট আছে তারা ক্ষমতায় যেতে পারবে না, ফলে তাদের প্রস্তুতির জন্য আরও সময় দরকার। কিন্তু এই ঘটনার ব্যাপারে তো প্রকাশ্যেই একরকম নিন্দাই জানালেন জামাতের আমির, তার অর্থ তাহলে কি? আমি আসছি সেই জায়গায়, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন। তো প্রশ্নটা হচ্ছে যে হাদির চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে যারা এই মুহূর্তে নির্বাচন চান না, সরকারের ভিতরে যারা এবং সরকারের বাইরে যারা, তারা হাদিকেই ব্যবহার করছেন। এটা একটা তৃতীয় শ্রেণীর মুনাফিকি। আর এই যে মাত্র বললেন ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর এই নৃশংস আক্রমণ এবং সাংবাদিকদেরকে পুড়িয়ে মেরে ফেলার যে পরিকল্পনা, সেইটাকে জামাত ইসলামী নিন্দা করেছে অফিশিয়ালি। কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি তাদেরই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের
দুইজন নেতা অন্তত কমপক্ষে কোন 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 বামপন্থীদেরকে, তারপরে ডেইলি স্টার, প্রথম আলোর মতো অপরাপর সংগঠনকে এবং এই ধরনের চিন্তা চেতনার যাদেরকে সব ধ্বংস করতে হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে আপনি যখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করছেন, তখন পর্যন্ত জামাত ইসলামী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। ফলে একদিক হইল, এটাকে বাংলা ভাষায় বলে সর্প হয়ে দংশন করা, ওঝা হয়ে ঝাড়া। অর্থাৎ আবারও আমি বারবার যে জামাত ইসলামীকে মুনাফেক বলি, এ আরেকবার তারা সর্বশেষ পরশুদিন এই মুনাফিকই প্রমাণ করছে। লক্ষ্য করুন, জামাত ইসলাম থেকে যদি যারা ইসলাম পরায়ণ, ধর্মপরায়ণ মানুষ, তারা যদি এটা না বোঝে যে ইসলামের এইখানকার যে শান্তির ধর্ম হিসেবে জালেমের জুলুমের বিরুদ্ধে বিকশিত হওয়া ইসলামকে যদি এইখানে তারা একটা জনস্বার্থ পরায়ণ ধর্ম হিসেবে রক্ষা করতে চান, তাহলে জামাত ইসলামের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। কেন? আপনি লক্ষ্য করুন যে ইতিমধ্যে অন্তত 10টা ক্যান্ডিডেট কমপক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে তার প্রচারক বুদ্ধিজীবীরা ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার, জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছে। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে পরিষ্কার করে কোনো ঘোষণা দেয় নাই। আমরা কোনো আলেম সমাজের লোক না, কিন্তু এই সমাজে আমরা বড় হয়েছি, ইসলাম ধর্মের ভেতরে আমরা আমাদের বিকাশ ঘটেছে। শিরকি গুনাহ, কবিরা গুনাহ, এই শব্দগুলি আপনারা শুনেছেন। আপনি যখন মানে যে কেউ যখন বলে অমুককে ভোট দিলে ভেস্তে যাবে আর না দিলে দোজখে যাবে, অর্থাৎ ইসলাম অথবা যে কোনো ধর্ম বলে এইগুলি নির্ধারণ করবার ঐশী অধিকার হচ্ছে স্রষ্টার। সেইটা যদি আপনি সিদ্ধান্ত দেন যে শিরকি গুনাহ, শিরকি গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, কবিরা মানে অনেক বড়, এইটা জেনে শুনে তারা এই গুনাহ করছে কেবলমাত্র এই জগতে রাষ্ট্র ক্ষমতা দখল করবার লোভ থেকে। এই যে রাজনৈতিক দল, সুতরাং যে আপনি যে বললেন যে একদিকে তারা নিন্দা করছে, এটাতে আপনি অভিভূত, মুগ্ধ কিংবা নিশ্চিন্ত হবার কোনো কারণ খুঁজে পাবেন না। কারণ একদিকে একরকম কথা বলে, আরেকদিকে অন্যরকম কথা বলে, এটা তারা নতুন না। এই 1941 সালে জন্ম হয় জামাত ইসলামী হিন্দ, ওই সময় যখন হয়েছিল, পাকিস্তান যখন তৈরি হয়, এই অঞ্চলের বাংলার পূর্বাঞ্চলের মানুষের যখন পাকিস্তান আন্দোলন করছে, কিংবা পাঞ্জাবের কিছু কিছু অংশে যখন পাকিস্তান আন্দোলন করছে, তখন তাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানকে একটা তৈরি হলে একটা নরক তৈরি হবে বলে মন্তব্য করেছিলেন। আবার তিনি যখন ভারত থেকে বাধ্য হয়ে পাকিস্তানে চলে যেতে বাধ্য হলেন 47 সালের পরে, সেই পাকিস্তানকে বেহেশত হিসেবে তিনি, ছোটোখাটো বেহেশত হিসেবে তিনি চিহ্নিত করেছেন। ফলে তাদের এই দলের মুনাফিকি হচ্ছে তার বিকাশের ইতিহাসের অংশ। সর্বশেষ প্রেস কনফারেন্স করে আজকের সন্ধ্যায় সরকার জানিয়েছে যে ওসমান হাদি হত্যার প্রধান আসামি বলে যে জল্পনা কল্পনা চলছে, যার নাম আসছে, যার পরিবারের কাউকে তারা গ্রেফতার করেছে, তারপরেও তারা বলছে যে ওসমান হাদি কোথায় আছে, দেশে আছে না পালিয়ে গেছে, এইটা সরকার এখনো জানে না।